সাসপেন্স নাইট ভলিউম 3 অডিও সিরিজের জন্য আমরা খুঁজে নিচ্ছি সেই সমস্ত প্রতিভাবান লেখক বা লেখিকাদের যাদের লেখা গল্প এবার শুধু ডায়েরির পাতায় নয়, আমরা সেই গল্পের প্রাণ প্রতিষ্ঠা করে সকলের সামনে অডিও স্টোরির মাধ্যমে তুলে ধরে তার প্রতিভার যোগ্য সম্মান দিতে চাই। সাসপেন্স নাইট ভলিউম 2 শেষ হওয়ার পর থেকেই বহু গল্প আমাদের কাছে আপনারা লিখে পাঠিয়েছেন, তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের পাঠানো গল্পগুলো থেকেই বেশ কিছু বাছাই করা গল্প আপনারা শুনতে পাবেন সাসপেন্স নাইট ভলিউম 3-তে। সাসপেন্স নাইট ভলিউম 3-তে আজ আপনারা শুনবেন রুম নাম্বার 103, লেখক সূর্য। গল্পের প্রধান চরিত্রে সূর্য, অমিত, নলিন কাকা, টোটোওয়ালা ও হোটেল মালিক। শুরু হচ্ছে আজকের গল্প রুম নাম্বার 103। কর্মসূত্রে আমাকে প্রায় বিভিন্ন জেলায় যেতে হয়, থাকতে হয় বেশ কিছুদিন কিংবা কয়েক সপ্তাহ, নির্ভর করে কি কাজে যাচ্ছি তার উপর। আর সত্যি কথা বলতে গেলে আমি খুব ভ্রমণ পিপাসু। যখনই সুযোগ পাই, সেটা কর্মসূত্রে হোক বা বন্ধুদের সাথে, কলকাতা ছেড়ে বেরিয়ে পড়ি। সালটা 2018, ডিসেম্বর মাস। কর্মসূত্রে 15 দিনের জন্য আমাকে যেতে হয়েছিল আসানসোলে। এর আগে আমি পশ্চিমবঙ্গের বহু জেলায় ঘুরেছি, কিন্তু পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে এর আগে কখনো যাওয়ার সৌভাগ্য হয়নি। তাই কর্মসূত্রে ঘোরার এই সুযোগটা কোনোভাবেই হাতছাড়া করলাম না। যদিও কর্মসূত্রে গেলে ঘোরার বিশেষ সুযোগ থাকে না, তবুও কলকাতার জল হাওয়া তো পরিবর্তন হবে, আর সুযোগ পেলে সন্ধ্যার দিকে আশেপাশে ঘুরে নেওয়া যাবে, এই ভেবেই রাজি হয়ে গেলাম। আমার সঙ্গে অফিস থেকে অমিত নামে একটা ছেলের যাওয়ার কথা ছিল। যেদিন রওনা দেব ঠিক তার আগের দিন রাতেই অমিত আমাকে ফোন করে কখন ট্রেন, কোথায় আমরা মিট করব সব বলে দিয়েছিল। ভোর 6:30টার মধ্যে হাওড়া স্টেশনে পৌঁছালাম। আমাদের ট্রেন ছিল সকাল 7টায়। ট্রেনে ঘন্টা দুয়েকের পথ। আমি স্টেশনে পৌঁছেই অমিতকে ফোন করলাম। হ্যাঁ সূর্য, কোথায় আছো? এই তো বড় ঘড়িটার সামনে। ঠিক আছে, তুমি ওখানেই দাঁড়াও, আমি আসছি। শীতের সকাল, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। একটা বড় ভাঁড়ে চা নিলাম, সাথে একটা ডিম টোস্ট। মিনিট 5-এর মধ্যে অমিত এলো। বছর 25 বয়স হবে, ছোটোখাটো চেহারা, গায়ের রং ফর্সা, দেখতে শুনতে ভালো। এর আগে আমার কখনো অমিতের সঙ্গে পরিচয় হয়নি, যতটুকু আলাপচারিতা হয়েছে ফোনের মাধ্যমে। ভাবলাম যাক, ভালোই হলো। আসলে বাইরে কাজে গেলে নিজের বয়সী বা কাছাকাছি বয়সের কাউকে সঙ্গী হিসাবে পেলে নিজেদের মধ্যে সব দিক থেকেই অ্যাডজাস্ট করতে বেশ সুবিধা হয়। একটা অপরিচিত জায়গায় এরকম একটা সঙ্গী হলে নিশ্চিন্ত হয়ে যাওয়া যায়। অমিত আগে থেকেই অনলাইনে টিকিট বুক করে রেখেছিল, তাই প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারে আর আমাদের দাঁড়াতে হলো না। প্ল্যাটফর্মে পৌঁছে দেখলাম ট্রেন দিয়ে দিয়েছে। ট্রেন ছাড়তে আর মিনিট 10 বাকি। দুজনে মিলে ট্রেনে উঠলাম। আমি ওকে রিকোয়েস্ট করলাম জানলার ধারের সিটটা আমাকে দেওয়ার জন্য। অমিত রাজিও হয়ে গেল। দেখলাম সত্যি ছেলেটা খুবই ভালো, যেমন কথাবার্তা তেমনই বিনম্র ব্যবহার। প্রথম আমাকে দাদা বলে সম্বোধন করলেও আমি পরে দাদা বলে ডাকতে মানা করেছিলাম। আগের দিন রাতে ফোনে কথা বলার সময় ওর থেকে জেনেছিলাম ওর আর আমার বয়সের পার্থক্য মাত্র 2 মাসের। অবশেষে ট্রেন ছাড়ল। অমিত বাড়ি থেকে কিছু রুটি আর তরকারি এনেছিল। ব্যাগ থেকে টিফিন বক্স বের করে আমাকে খাওয়ার জন্য এগিয়ে দিল। নাও শুরু করো,
খুব খিদে পেয়েছে। সকালে বাড়ি থেকে বেরোনোর সময় 1 কাপ চাও খেয়ে বেরোয়নি, তার উপর অফিসের এতবার ফোন আসছে, তাই মা রুটি তরকারিগুলো ব্যাগেই দিয়ে দিয়েছে। আমি ট্রেনের মধ্যে খাওয়াটা ঠিক পছন্দ করি না, তাই বললাম, আরে না না ঠিক আছে, তুমি খাও। তুমি আসার আগেই আমি চা আর ডিম টোস্ট খেয়েছি। অমিতের যে খুব জোরেই খিদে পেয়েছিল ওর খাওয়া দেখেই বোঝা গেল। ওর খাওয়া হয়ে যাওয়ার পর দুজনে নানান রকম গল্প করতে করতে কখন যে আসানসোল স্টেশনে পৌঁছালাম বুঝতেই পারলাম না। ট্রেন থেকে যখন নামলাম তখন সকাল 9:10। দুজনে ট্রেন থেকে নেমে একটা টোটো ধরলাম। টোটোওয়ালাকে অমিত বলল, কম টাকার মধ্যে ভালো হোটেল পাওয়া যাবে, এরকম একটা হোটেলে নিয়ে চলো দেখি। টোটোওয়ালা অমিতের কথায় মাথা নাড়ল। অমিত টোটোতে উঠেই ওদের অফিসে একটা ফোন করে দিল। অফিস থেকে জানালো আজ আমরা সারাটা দিন হোটেলেই থাকব। কিছু সমস্যার কারণে আজ আর কাজ হবে না, ইভেন্ট শুরু হবে আগামীকাল থেকে। যাক, এটা একটা ভালো ব্যাপার। আজ যখন কাজ শুরু হচ্ছে না তাহলে আজ সারাটা দিন নিজেদের মতো করে ঘুরতে পারবো। আমি ইউটিউব খুলে আসানসোলে কাছাকাছি কোথায় কোথায় ঘোরার জায়গা আছে সেটা দেখে একটা লিস্ট বানাতে লাগলাম। অমিত বলল, সূর্য, আমি কিন্তু ঘুরতে যাব না, কাছাকাছি যে জায়গাগুলো আছে ঘোরার মতো তুমি একাই ঘুরে এসো, আমি হোটেলে একটু রেস্ট নেব। গত পরশু আমি রাঁচি থেকে ফিরেছি, শরীরটা ভীষণ টায়ার্ড। আজ ইভেন্ট শুরু হচ্ছে না, ভালোই হলো, সারাটা দিন রেস্ট নিয়ে শরীরটাকে একটু চাঙ্গা করে তুলতে পারবো। অমিতের কথা শুনে কিছুটা খারাপ লাগলেও মনে মনে ভাবলাম, না ঠিকই তো, সত্যিই আজ ছেলেটার রেস্ট নেওয়া দরকার। বললাম, আচ্ছা ঠিক আছে, হোটেলেই রেস্ট নিও, আমি কাছাকাছি ঘুরে সন্ধ্যের আগে হোটেলে ফিরে যাব। টোটোতে করে মিনিট 10 আসার পর টোটোওয়ালা আমাদেরকে একটা জায়গায় দাঁড় করিয়ে বলল, বাবু, এই গলি দিয়ে সোজা চলে যান, 3-4টে বাড়ির পর গীতা গেস্ট হাউস পড়বে। ওই গেস্ট হাউসে কম খরচে আপনারা থাকতে পারবেন। আর হ্যাঁ, ওই বাড়ির নলিন কাকা যদি বলে নিচের কোনো ঘর খালি নেই তাহলে ভুলেও 2তলার বা 3তলার ঘরে থাকবেন না। আর একটু এগিয়ে যাবেন, অশোক গেস্ট হাউস নামে একটা হোটেল পড়বে, ওখানেও আপনারা থাকতে পারবেন, তবে ওখানে ভাড়া একটু বেশি। কেন কাকা, গীতা গেস্ট হাউসের 2তলা বা 3তলায় থাকতে পারবো না কেন? বাবু, আপনাদের কথা শুনেই মনে হচ্ছে আপনারা কলকাতার লোক, কদিনের জন্য এখানে বেড়াতে এসেছেন, ওসব জেনে আপনাদের লাভ নেই। শুধু যেটা বললাম সেটা মাথায় রাখবেন, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, কত ভাড়া কাকা? 30 টাকা দেন। আমরা ভাড়া মিটিয়ে গীতা গেস্ট হাউসে ঢুকলাম। বাড়িটা বেশ পুরনো, 2তলার জানলার ধারে বেশ কিছু ছোট ছোট আগাছায় ভরে আছে, এখানে ওখানে প্লাস্টার খসে পড়েছে, তবে 1তলাটা তুলনামূলকভাবে একটু ভালো। রিসেপশনে গিয়েই নলিন কাকার দেখা পেলাম। নলিন কাকা বলল, বাবু, কদিন থাকবেন আপনারা? আপাতত ওই ধরুন 2-3 দিন, তারপর যদি থাকি আপনাকে জানাবো। আচ্ছা বলছিলাম, আমরা কিন্তু নিচে থাকবো, কত করে ভাড়া? অমিতের কথা শুনে নলিন কাকা কিছুটা অবাক হয়ে মাথা থেকে পা পর্যন্ত আমাদের দুজনকে দেখতে লাগলো। তারপর বলল, ভাড়া সব ঘরেরই এক বাবু, ওই 700 টাকা করে। তবে একটা সমস্যা আছে, নিচের কোনো ঘর আজ খালি নেই, তবে হ্যাঁ আগামীকাল নিচের একটা ঘর খালি হয়ে যাবে। আপাতত আপনারা আজকের দিনটা 1তলার ওই 103 নম্বর রুমটাতে থাকেন, আগামীকাল 8 নম্বর রুমটা খালি হয়ে গেলে আপনাদেরকে দিয়ে দেব। অমিত আমার দিকে তাকিয়ে আমার মতামত ইশারায় জানতে চাইল। অমিতকে বললাম, ঠিক আছে, কোনো ব্যাপার না, একটা রাতেরই তো ব্যাপার, তবে হ্যাঁ কাল কিন্তু আমাদেরকে অবশ্যই নিচের রুমটা দিয়ে দিও। নলিন কাকা মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর আমাদের হাত থেকে ব্যাগ দুটো নিয়ে 103 নম্বর ঘরের চাবি খুলে আমাদেরকে ঘরের সব কিছু দেখিয়ে দিল। আমাদের যে ঘরটা দিল সেই ঘরটার সাথেই একটা অ্যাটাচ বাথরুম রয়েছে, আর বারান্দায় একটা কমন বাথরুমও রয়েছে। কিন্তু ঘরটা দেখে মনে হলো বহু বছর কেউ যেন এই ঘরে থাকেনি।
চাদর বালিশে কেমন একটা ধুলো জমে আছে। আমি নলিন কাকাকে বললাম, আচ্ছা এরকম নোংরা ঘরে কি করে থাকবো? এই আমি চলো চলো অন্য কোনো গেস্ট হাউস দেখি। আমার খুব টায়ার্ড লাগছে সূর্য, আর তাছাড়া একটা রাতেরই তো ব্যাপার, আজ কোনো রকম থেকে যাও, কাল তো কাকা বললো নিচের ঘরটা দিয়ে দেবে। আপনারা দুজনে দুটো টয়লেটে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হন, আমি সমস্ত চাদর বালিশ পাল্টে দিচ্ছি বাবু। নলিন কাকার কথা মতো আমি কমন টয়লেটটায় গেলাম, আর অমিত আমাদের ঘরের অ্যাটাচ টয়লেটটাতে গিয়ে ফ্রেশ হতে লাগলো। আমি ফ্রেশ হয়ে এসে দেখলাম নলিন কাকা খুব যত্ন সহকারে চাদর বালিশ সব পাল্টে দিয়ে একেবারে চকচকে করে দিয়েছে। আমি বললাম, থ্যাংক ইউ কাকা, এবারে ঠিক আছে। আচ্ছা দুপুরে কি তোমাদের খাবার পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায় তো, তা কি খাবেন আপনারা? ভাত খাবো, সঙ্গে যাও কিছু একটা হলেই হলো। ঠিক আছে, রান্না হতে এখনো 1 ঘন্টা বাকি আছে, তা আপনারা 12টার পর ওই নিচের ক্যান্টিনে চলে আসবেন। আমি রান্নার ঠাকুর ভোলাকে বলে আপনাদের জন্য মাছের ঝোল আর ভাত রেডি রাখছি, আর যদি কিছু লাগে তাহলে আমাকে ডাক দেবেন। এই বলে নলিন কাকা চলে গেল। অমিত অফিসের কিছু কাগজপত্র নিয়ে বসলো, আর আমি আমার ব্যাগ থেকে জামা কাপড় বের করে গুছিয়ে রাখতে লাগলাম। অমিত আর আমি দুপুরে একটা তরকারি, ডাল আর রুই মাছের ঝোল দিয়ে ভাত খেতে বসলাম। এই গেস্ট হাউসের রান্নার ঠাকুর ভোলা কাকা সত্যিই খুব ভালো রান্না করে। আমি অমিতকে বললাম, অমিত বলছি বাড়ির বাইরে এসে এত সুন্দর রান্না যখন এই গেস্ট হাউসে পেয়েছি, তখন এই গেস্ট হাউসেই 15 দিন থাকবো, কি বলো? আচ্ছা বেশ, তাই হবে। দুপুরের খাওয়া সেরে ঘড়িতে দেখলাম 2টো বাজে। আমি খাওয়ার পর একটু বেরোনোর প্ল্যান করেছিলাম, সেই মতো রেডি হতে লাগলাম। অমিত বলল, আমি এখন কিছুক্ষণ ঘুমাবো, তুমি যাওয়ার সময় বাইরে থেকে চাবি দিয়ে নলিন কাকাকে চাবিটা দিয়ে যেও। আমি অমিতের কথা মতো খাওয়া দাওয়া সেরে এই নতুন জায়গাটাকে দেখব বলে বেরিয়ে পড়লাম। এদিক ওদিক ঘোরার পর ভাবলাম বেশ ভালোই জায়গাটা, তবে একটু কনজেস্টেড এরিয়া। সন্ধে 6টার মধ্যেই আমি হোটেলে ফিরলাম। ঘরের দরজা খুলে দেখলাম অমিত তখনও ঘুমাচ্ছে। ওকে ডাকতে গিয়ে দেখলাম ওর গা পুরো আগুন হয়ে আছে, 102 জ্বর, সেন্স আছে কিন্তু কথা বলতে পারছে না। আমি তাড়াতাড়ি করে নলিন কাকাকে গিয়ে বললাম। নলিন কাকা আমার কথা শুনেই একটা বাটিতে করে জল আর একটা রুমাল নিয়ে এসে অমিতের মাথায় জল পট্টি দিতে লাগলো। আমি নলিন কাকাকে বললাম, তুমি একটু বসো, আমি কিছু ওষুধ নিয়ে আসছি। আমি তাড়াতাড়ি করে ওষুধের সন্ধানে বেরিয়ে পড়লাম। ফেরার সময় কয়েকটা রুটি আর 2 প্লেট ডিম তড়কাও নিয়ে নিলাম। এমনিতেই শীতকাল, বেশি রাত হয়ে গেলে আবার খাবার পাবো কি তার ঠিক নেই। আর তাছাড়া কিছু খেয়ে অমিতকে ওষুধটা খাওয়াতে পারলে ভালো হয়। ঘরে ফিরে দেখলাম নলিন কাকা পাশে বসে বসে তখনও জলপট্টি দিচ্ছে। জ্বর বেশ কিছুটা কমেছে। আমি নলিন কাকাকে বললাম, তুমি এখন যাও, আমি রাতের জন্য খাবার আর ওষুধ একেবারে নিয়ে চলে এসেছি, কোনো দরকার লাগলে না হয় তোমাকে ডাকবো। নলিন কাকা মাথা নেড়ে চলে গেল। অমিতকে আস্তে আস্তে মাথাটা ধরে বসাতে লাগলাম। কোনো রকমে একটা রুটির অর্ধেকটা খাইয়ে ওষুধগুলো দিলাম। মিনিট 20 পর অমিত একটু সুস্থ বোধ করল। থার্মোমিটার দিয়ে দেখলাম জ্বর 100-র নিচে আছে। আমি বললাম, কি হলো অমিত, এরকম জ্বর এলো যে হঠাৎ? তুমি চলে যাওয়ার পর রুমটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। জানলা দরজা সবই বন্ধ ছিল, তাও এত ঠান্ডা কোথা থেকে আসছিল বুঝতে পারলাম না। এতটাই ঠান্ডা লাগছিল যে 2টো কম্বল মাথা থেকে পা পর্যন্ত চাপা দিয়ে শুলাম। হঠাৎই একটা বাজে গন্ধ নাকে এলো। গন্ধটা অনেকটাই অ্যালকোহলের মতন। ভাবলাম পাশের ঘরে হয়তো কেউ ড্রিঙ্কস করছে,
আমি ওই অবস্থাতেই পাশের ঘরগুলোর কাছে গিয়ে দেখলাম সবকটা ঘরেই না বাইরে থেকে তালা দেওয়া বন্ধ। আমি সিঁড়ির সামনে গিয়ে দুবার নলিন কাকা বলে ডেকেছি, কিন্তু কোনো সাড়া পেলাম না। তুমিও ফোনটা ফেলে গেছো, তাই তোমার সাথেও কোনো যোগাযোগ করতে পারিনি। তারপর বিছানায় এসে আবার শুয়ে পড়লাম। তারপর না আমার আর কিছু মনে নেই। অমিতের থেকে কথাগুলো শুনে আমারও কেমন যেন একটা ভয় ভয় লাগতে শুরু করলো। তবুও নিজেকে সামলে নিয়ে আমি বললাম, ঠিক আছে ছাড়ো, আমি এসে গেছি, আর কোনো চিন্তা নেই। এখন কিছুটা বেটার লাগছে তো? অফিসে কি একটা ফোন করে নেবে? না না, অফিসে বলার কোনো দরকার নেই, এখন অনেকটাই ঠিক আছি। তুমি বরং খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়ো, 8টা বাজতে যায়, কাল আবার সকালেই উঠতে হবে। অমিতের কথা মতো আমিও 8টার মধ্যে ডিনার সেরে শুয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। ঘড়িতে দেখলাম রাত 1টা। অমিতের দিকে তাকিয়ে দেখলাম অমিত মাথা থেকে পা পর্যন্ত কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, কিন্তু ওর গা থেকে কেমন যেন একটা মদের গন্ধ বেরোচ্ছে। ভাবলাম, অমিত কি ড্রিঙ্কস করেছে? তারপর আমার মনে পড়ল, অমিত ট্রেনে আসতে আসতেই আমাকে বলেছিল ও কোনো নেশাভান করে না। তাহলে এই গন্ধটা কোথা থেকে আসছে? একবার ভাবলাম অমিতকে ডাকি, পরে ভাবলাম না, ওর শরীরটা আজ ভালো না, ওকে আর বিরক্ত করব না, ঘুমাচ্ছে ঘুমাক। হঠাৎ শুনতে পেলাম বাথরুমের কল থেকে জল পড়ার শব্দ। ভাবলাম মাঝরাতে অমিত হয়তো টয়লেটে গেছিল, শরীরটা খারাপ, তাই হয়তো কলটা বন্ধ করতে ভুলে গেছে। কলটা বন্ধ করতে আমি বিছানা থেকে উঠে বাথরুমে গেলাম। বাথরুমে ঢোকার সঙ্গে সঙ্গেই কল থেকে জল পড়ার শব্দ আপনা আপনি বন্ধ হয়ে গেল। বাথরুমে ঢুকতেই দেখলাম একটা ঠান্ডা হাওয়া আমার সারা শরীরের উপর দিয়ে বয়ে গেল। আমার সত্যিই কেমন যেন একটা ভয় ভয় লাগতে শুরু করলো। তারপর আমি লক্ষ্য করলাম বাথরুমে ঢুকতেই মদের গন্ধটা যেন আরো বেশি বেশি করে আমার নাকে এলো। বাথরুমের এদিক ওদিক তাকিয়ে দেখলাম না, কোথাও কোনো মদের বোতলের চিহ্ন মাত্র নেই। তাহলে কোনো রকমে আর কিছু না ভেবে অমিতকে ডাকতে লাগলাম। ডাকতে গিয়ে দেখলাম অমিতের সারা গা বরফের মতো ঠান্ডা হয়ে আছে। অমিতের মুখের ওপর থেকে কম্বলটা সরাতেই যা দেখলাম, তা দেখার পর আমার সারা শরীর কাঁপতে শুরু করলো। অমিতের জায়গায় শুয়ে আছে বছর 40-এর একটা লোক। দেখে অবাঙালি বলেই মনে হলো। গায়ের রং কুচকুচে কালো, কপালে আর গালে কয়েকটা কাটা চিহ্নের দাগ, গলায় কেমন যেন একটা কালশিটে পড়ে আছে, চোখ দুটো দিয়ে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে, জিভটা বেশ অনেকটাই বাইরে বেরিয়ে আছে, তীব্র দৃষ্টিতে তাকিয়ে আমার দিকে। আমি তার দিকে তাকাতেই তার মুখ থেকে গুঁ গুঁ করে একটা বিকট শব্দ হচ্ছে, যেন আমাকে কিছু বলার চেষ্টা করছে। এটা দেখার পর সঙ্গে সঙ্গেই আমি জ্ঞান হারাই। তারপর আমার আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল, অমিত আর নলিন কাকা আমার পাশে বসে আছে। অমিত আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আগের দিন রাতে আমার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনাটা নলিন কাকাকে বললাম। সব শুনে নলিন কাকা বলল,
আমি এখানে মাস 3 কাজে এসেছি বাবু। এর আগে আমার এক বন্ধু এখানে কাজ করতে করতে ছেড়ে দেয়। আমার পয়সার দরকার ছিল, তাই বন্ধুর থেকে সব শুনেও আমি এই গেস্ট হাউসের কেয়ারটেকারের কাজটা করতে বাধ্য হই বাবু। আজ থেকে বছর 5 আগে এই 103 নম্বর ঘরটাতেই নীতিশ শর্মা নামে একটা লোক মদ খেয়ে ওই বাথরুমটায় গিয়ে গলায় দড়ি দিয়েছিল। মালিক সব জানার পরেও শুধুমাত্র এই গেস্ট হাউসের ব্যবসা বন্ধ হয়ে যাবে বলে কাউকে কিছু না বলেই দেহটাকে একটা বস্তায় ভরে মালিকের কয়েকটা বন্ধুর সাহায্য নিয়ে ওই বার্নপুরের দিকে একটা জঙ্গলে ফেলে এসেছিল। এই ঘটনার কথা আজ 5-6 বছর পরেও কেউ জানতে পারিনি। তবে টোটো বা রিক্সাওয়ালাদের অনেকেই রাতে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা অস্পষ্ট ভয়ঙ্কর মূর্তিকে ওই বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকতে দেখেছে। অনেকেই মালিককে অনেকবার জানিয়েছে এই ভৌতিক ঘটনার কথা, কিন্তু মালিক এই ঘটনাটা অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছে, শুধুমাত্র ওই ব্যবসাটা বন্ধ হয়ে যাবার ভয়ে। তাহলে আমাদের এই ঘরটা দিলেন কেন কাকা? আরও তো ঘর ছিল, সেগুলো দিতে পারতেন। উপরের বাকি ঘরগুলোতে তো এখন আর ওই খাট বিছানা নেই বাবু। বাকি ঘরগুলো সব গুদামঘর হয়েই পড়ে আছে। মালিক বলেছে খুব যদি এমার্জেন্সি কেউ আসে তাকে না ফিরিয়ে যেন এই ঘরটাই দেওয়া হয়। সত্যি কথা বলতে বাবু, আপনাদের এই ঘরটা আমি দিতে চাইনি। এর আগেও বহুজনের সঙ্গে এই ঘরে এরকম ঘটনা ঘটেছে। আপনারা রিসেপশনে আসার আগেই মালিক আমাকে বলেছিল 103 নম্বর ঘরটা পরিষ্কার করে রাখ। আমাদের গেস্ট হাউসে 2জন ছেলে আসছে, জানলা দিয়ে দেখলাম। আজকে তো আর কোনো রুম খালি নেই। আজকের দিনটা ওদের ওই রুমটাতেই থাকার ব্যবস্থা করে দে। আর ভুলেও যেন ওরা কিছু জানতে না পারে, তাহলে তোর কিন্তু চাকরি আর থাকবে না। দেখলাম নলিন কাকার চোখ দুটো জলে ভরে এসেছে। কাঁদো কাঁদো গলায় বলল, বাড়িতে 2 ছেলে আর একটি মেয়ে আর বউকে নিয়ে থাকি বাবু, আমাকে ক্ষমা করে দেন। আমি সব জেনেও আপনাদেরকে বলতে পারিনি, শুধু পেটের দায়। আমি ভেবেছিলাম আপনারা কলকাতার ছেলে, সাহস অনেক বেশি, হয়তো আপনাদের সঙ্গে এই ঘটনা আর ঘটবে না। কিন্তু বাবু, কিন্তু এই বলে নলিন কাকা অঝরে কাঁদতে লাগলো। নলিন কাকার থেকে সমস্ত ঘটনা শোনার পর আমরা আর বিন্দুমাত্র দেরি না করে সেই দিনের সকালেই পাশের অশোক গেস্ট হাউসে গিয়ে উঠলাম। আসানসোলের বাকি 14টা দিন ওই অশোক গেস্ট হাউসেই ছিলাম। এতক্ষণ শুনছিলেন রুম নাম্বার 103, লেখক সূর্য, আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্টস এবং সমগ্র পরিকল্পনায় সূর্য, গল্পের সূত্রধার, গল্পপাঠ এবং টোটোওয়ালার চরিত্রে সূর্য, অমিতের চরিত্রে কৌশিক, নলিন কাকার চরিত্রে অনুপম এবং হোটেল মালিকের চরিত্রে অঞ্জন। আপনার লেখা গল্প যদি সাসপেন্স নাইট ভলিউম 3-তে শুনতে চান, তাহলে দেরি না করে শীঘ্রই পাঠিয়ে ফেলুন আমাদের। গল্প পাঠাতে মেল করুন sdentertainment1823@gmail.com এই মেল আইডিতে। একটি বিশেষ অনুরোধ আপনাদের সকলের কাছে, গল্পটা আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হন, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে আমাদের পাশে থাকুন। আপনাকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আগাম শুভেচ্ছা ও ভালোবাসা। ফিরছি খুব শীঘ্রই সাসপেন্স নাইট ভলিউম 3 এর আরও একটা নতুন গল্পকে সঙ্গে নিয়ে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন
সাসপেন্স নাইট ভলিউম 3 শুধুমাত্র SD এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে।